কেউ একই সাথে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা এই দুটো চির প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের ক্যাপ্টেন হিসেবে খেলছেন। মানে শুনতেই তো অসম্ভব মনে হয়, কিন্তু ১৯১০-এর দশকে আমাদের এই বঙ্গদেশেই একজন মানুষ রাজনীতির মাঠে ঠিক এই অবিশ্বাস্য কাজটাই করে দেখিয়েছিলেন। আপনি নিশ্চয়ই একই সময়ে নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে থাকার কথা বলছেন। একদম ঠিক ধরেছেন। মানে ইতিহাসের পাতা ঘাটলে এমন রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা দ্বিতীয় কোনো নেতার খুঁজে পাওয়াই যাবে না। হ্যাঁ, এটা আসলেই একটা বিরল ঘটনা। আর ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আজকের এই গভীর আলোচনায় আমরা সেই রহস্যময় রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে এমন কিছু তথ্য নিয়ে কথা বলবো যা হয়তো প্রচলিত ধারণাকে পুরোপুরি বদলে দেবে। ঊনবিংশ শতকের ইউরোপে শিল্প বিপ্লবের পর পুঁজিপতি আর কারখানার শ্রমিকদের মধ্যে যে তীব্র শোষণের সম্পর্ক তৈরি হয়েছিল, বাংলায় তার রূপটা ছিল একটু ভিন্ন। এখানে কারখানার চিমনি হয়তো ছিল না, কিন্তু ছিল জমিদার আর মহাজনদের এক নিষ্ঠুর শোষণযন্ত্র। সাধারণ প্রান্তিক কৃষক সেই জাতাকলে পিষ্ট হচ্ছিল, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আচ্ছা, ব্যাপারটা একটু খুলে বলা যাক। ফজলুল হক নিজে কিন্তু উঠে এসেছিলেন এক অত্যন্ত অভিজাত পটভূমি থেকে। তিনি ছিলেন কলকাতার আইনপাড়ার একজন নামকরা হাই প্রোফাইল আইনজীবী। মানে চাইলেই তিনি অনায়াসে নবাব আর জমিদারদের সাথে বসে বেশ আইসি জীবন কাটাতে পারতেন। শহরের ড্রয়িং রুমে বসে কেবল রাজনীতি নিয়ে বুদ্ধিবৃত্তিক আড্ডা দেওয়াটাই তো সেকালের রেওয়াজ ছিল। হ্যাঁ, সেকালের প্রতিষ্ঠিত রাজনীতির ধরনটাই ছিল ঠিক সেরকম। কিন্তু তার আসল রাজনৈতিক দূরদর্শিতা ছিল ঠিক এখানেই। তিনি খুব দ্রুত উপলব্ধি করেছিলেন যে ওই কলকাতা শহরের অভিজাত ক্লাবগুলোতে বসে বক্তৃতা দিলে খবরের কাগজের শিরোনাম হওয়া যায় ঠিকই, কিন্তু বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাগ্য তাতে এক বিন্দুও বদলায় না। ১৯২৬ সালের একটা নির্দিষ্ট ঘটনা আমাকে বেশ অবাক করেছে। ঢাকার অদূরে মানিকগঞ্জে দেনার দায়ে কৃষকদের জমি যখন জমিদার আর মহাজনেরা কেড়ে নিচ্ছিল, তখন ক্ষুব্ধ কৃষকদের এক বিশাল প্রজা সম্মেলনে তিনি সরাসরি ডাক দেন। তিনি বলেন, দয়া করে জমি যখন নিয়েছে, এবার কর্তারা লাঙল চষুক মাঠে নেমে, ফসল বুনুক, ফসল ফলাক, ফসল কাটুক। মানে একজন হাই প্রোফাইল কর্পোরেট আইনজীবী হঠাৎ করে কর্পোরেট বোর্ডরুম ছেড়ে কারখানার শ্রমিকদের ইউনিয়ন গড়তে মাঠে নেমে পড়ার মতোই অভাবনীয় একটা দৃশ্য। কিন্তু আমার প্রশ্ন হলো, তিনি কেন এই বিরাট ঝুঁকিটা নিলেন? এই ডাক তো জমিদারদের বিরুদ্ধে সরাসরি একটা অহিংস অসহযোগ আন্দোলন ছিল। বৃহত্তর রাজনৈতিক মানচিত্রের দিকে তাকালে দেখব এর পেছনে ছিল তার এক সুদূর প্রসারী কৌশল। তিনি জানতেন বাংলার আসল প্রাণশক্তি এবং সংখ্যাগুরু অংশ হল এই কৃষকেরা। রাইট। তাদের যদি একবার রাজনৈতিকভাবে সংগঠিত করা যায়, তবে তা এমন এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হবে যা কোনো জমিদার বা উপনিবেশিক শাসক এড়াতে পারবে না। মানে বাংলার রাজনীতিকে তিনি ড্রয়িং রুমের বন্দি দশা থেকে টেনে বের করে আনলেন একেবারে প্রান্তিক কৃষকের উঠোনে। ঠিক তাই। কিন্তু কৃষকদের এই অকৃত্রিম ভালোবাসাই তো তাকে সর্বভারতীয় রাজনীতির এমন এক দরাবাজিতে নিয়ে ফেলল, যা দেখে প্রশ্ন জাগতেই পারে। আপনি ওই কংগ্রেস এবং মুসলিম লীগের দ্বৈত ভূমিকার কথা বলছেন তো? হ্যাঁ, এই যে আমরা শুরুতে বললাম, একই সাথে মুসলিম লীগের প্রেসিডেন্ট আবার কংগ্রেসের সাধারণ সম্পাদক। মানে কেউ যখন একই সাথে দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শের দলের শীর্ষপদে থাকেন, তখন কি তাকে সত্যিই বিশ্বাস করা যায়? এটা কি নিছকই ক্ষমতার মোহ বা চরম রাজনৈতিক সুবিধাবাদ ছিল না? মানে আজকের দিনেও তো আমরা রাজনীতিবিদদের এমন রূপ বদলাতে হরহামেশাই দেখি। দেখুন, বাইরে থেকে দেখলে এটাকে সুবিধাবাদ মনে হওয়াটাই সবচেয়ে স্বাভাবিক, কিন্তু তৎকালীন রাজনীতির গভীরে প্রবেশ করলে দেখা যায় তিনি আসলে কি খুঁজছিলেন। তৎকালীন রাজনীতিতে কংগ্রেস বা মুসলিম লীগ উভয়ই কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রিত দল ছিল, কিন্তু ফজলুল হকের মূল ফোকাস বা এজেন্ডা ছিল সম্পূর্ণ আলাদা। তার কাছে দলের কেন্দ্রীয় আদর্শের চেয়ে বাংলার সাধারণ মানুষের অধিকার আদায়ের বিষয়টা অনেক বেশি জরুরি ছিল। দাঁড়ান, কিন্তু দুটো প্রতিদ্বন্দ্বী দলের শীর্ষ পদে বসে তিনি সেই অধিকার কিভাবে আদায় করতেন? এটা তো সাংঘর্ষিক হয়ে গেল না? এখানে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে তার সংঘাতের জায়গাটা খেয়াল করলে বিষয়টা বেশ পরিষ্কার হবে। আচ্ছা, বলুন।
জিন্নাহ চাইতেন পুরো মুসলিম রাজনীতির ওপর দিল্লির বা কেন্দ্রের কঠোর এবং একক নিয়ন্ত্রণ, মানে সব রাজনৈতিক সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসবে। সেন্ট্রালাইজ পাওয়ার। ঠিক। অন্যদিকে ফজলুল হকের দাবি ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি চাইতেন আঞ্চলিক স্বায়ত্তশাসন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে বাংলার মানুষের ভাগ্য নির্ধারণের অধিকার কেবল বাংলার মানুষের হাতেই থাকতে হবে, দিল্লির কোনো নেতার হাতে নয়। অর্থাৎ তিনি কোনো নির্দিষ্ট দলের ছাঁচে নিজেকে আটকাতে রাজি ছিলেন না, তার আনুগত্য ছিল শুধুই বাংলার প্রতি। একদম তাই। ১৯৩৭ সালের বঙ্গীয় প্রাদেশিক নির্বাচনের দিকে তাকালে এর একটা খুব বড় প্রমাণ পাওয়া যায়। পটুয়াখালী আসনের সেই নির্বাচনটা? হ্যাঁ, বরিশালের পটুয়াখালী আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকার নবাব বংশের অত্যন্ত প্রভাবশালী নেতা খাজা নাজিমুদ্দিন। নাজিমুদ্দিনের পেছনে ছিল বিপুল অর্থ, ক্ষমতা আর ব্রিটিশ ঘেঁষা অভিজাতদের সমর্থন। কিন্তু ফজলুল হক সেই নির্বাচনে তাকে এক বিশাল ব্যবধানে পরাজিত করেন, কেবল একটা মাত্র প্রতিশ্রুতির জোরে। সেটা হলো জমিদারি প্রথার উচ্ছেদ এবং মহাজনদের হাত থেকে কৃষকদের মুক্তি। সাধারণ কৃষক তাহলে সত্যিই বিশ্বাস করেছিল যে এই মানুষটা তাদের কথা ভাবেন? হ্যাঁ, কারণ তিনি তাদের ভাষায় কথা বলতেন। আর এই আঞ্চলিক অধিকার আদায়ের আপোষহীন জেদ থেকেই বোধহয় ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের সময়ে তার ওই বিখ্যাত অবস্থান তৈরি হয়েছিল। ১৯৪০ সালের ২৩ মার্চ। হ্যাঁ, লাহোর প্রস্তাবের সেই দিনটা। নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে যখন তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করতে মঞ্চে ওঠেন, তার নির্ভীক বক্তৃতায় মুগ্ধ হয়ে পঞ্জাবের জনতা তাকে শের-ই বাঙ্গাল বা বাংলার বাঘ উপাধি দেয়। মানে ভাবা যায় যেন কোনো রকস্টার স্টেডিয়ামে ঢুকেছেন। এই উপাধি কি শুধুই তার বক্তৃতার কারণে এসেছিল, নাকি তার ব্যক্তিজীবনের সাহসিকতারও কোনো প্রভাব ছিল? এর শিকড় নিশ্চিতভাবেই অনেক গভীরে। এই নির্ভীকতা আসলে তার রক্তেই মিশেছিল। ধরুন, ছোটবেলার একটা ঘটনার কথা বলা যায়, যেখানে তিনি কুমির ভরা খরস্রোতা নদী সাঁতরে পার হতেন। কুমির ভরা নদীর সাঁতরে পার হওয়া? হ্যাঁ, ঠিক তাই। শুধু এটাই না, অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী মানুষটি নাকি ছোটবেলায় একবার বই পড়ার পরই তা ছিঁড়ে ফেলতেন। এখন নদীতে কুমিরের সঠিক সংখ্যা হয়তো কালের গহ্বরে হারিয়ে গেছে, কিন্তু তার এই অবিশ্বাস্য স্মৃতিশক্তি আর দুঃসাহসের কথা সমসাময়িক অনেকেই নথিবদ্ধ করে গেছেন। সময়ের সাথে সাথে এগুলো হয়তো কিছুটা মিথের মুখ নিয়েছে, কিন্তু তিনি পরবর্তীতে ঠিক একই মাত্রার রাজনৈতিক সাহসিকতারও প্রমাণ দিয়েছিলেন। লাহোর প্রস্তাবের সেই ভাষণটা সত্যিই ঐতিহাসিক। হ্যাঁ, তিনি দৈত্রহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমি ৩,৩০,০০,০০০ বাঙালি মুসলমানকে কোনো বাইরের কর্তৃত্বের অধীনে দিতে রাজি নই। মানে তিনি হয়তো বৃহত্তর রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ধারণাকে সমর্থন করেছিলেন, কিন্তু তার ভেতরেও বাঙালির আলাদা রাজনৈতিক পরিচয়ের স্বীকৃতি তিনি আদায় করে ছাড়তে চেয়েছিলেন। আর এই আপোষহীনতার কারণেই তো তিনি বাংলার কৃষকদের কাছে এক অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন। তাহলে এর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এই যে এত রাজনৈতিক দড়ি টানাটানি, এত কূটকৌশল, শেষ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে তিনি সাধারণ মানুষের জন্য ঠিক কি করেছিলেন? অনেক কিছুই করেছিলেন আসলে। তিনি যখনই ক্ষমতা পেয়েছেন সেটা পুরোপুরি কাজে লাগিয়েছেন প্রান্তিক মানুষের জীবনের চাকা ঘুরিয়ে দিতে। বিশেষ করে ১৯৩৮ সালের ওই ঋণ সালিসি বোর্ডের কথা বারবার উঠে এসেছে বিভিন্ন গবেষণাপত্রে। এই ঋণ সালিসি বোর্ড বা ডেট সেটেলমেন্ট বোর্ড ছিল বাংলার গ্রামীণ অর্থনীতিতে এক সত্যিকারের গেম চেঞ্জার। সেই সময়কার মহাজনী প্রথার ভয়াবহ মেকানিজমটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, ব্যাপারটা খুব নিষ্ঠুর ছিল। ধরুন, একজন কৃষক হয়তো অভাবের সময় মাত্র ১০ টাকা বা কয়েক বস্তা চাল ঋণ নিত, কিন্তু ওই চক্রবৃদ্ধি হারে সেই সুদ বাড়তে বাড়তে কয়েক প্রজন্মের ঘাড়েই সেই ঋণের বোঝা চেপে বসত। জেনারেশনের পর জেনারেশন ধরে ঋণ। হ্যাঁ, আর মহাজনেরা তখন কৃষকের সর্বস্ব, এমনকি তার চাষের জমি, লাঙল, গরু পর্যন্ত কেড়ে নিত। এই ফাঁদ থেকে বের হওয়ার কোনো আইনি রাস্তা কৃষকদের জানা ছিল না। তা তো বটেই। কৃষকরা তো তখন আইন আদালতের ওই জটিলতা বুঝত না, আর মহাজনরা ছিল প্রবল প্রভাবশালী এবং অর্থের জোরে বলীয়ান। ঠিক এই জায়গাতে ফজলুল হক একটা যুগান্তকারী প্রাতিষ্ঠানিক বদল আনলেন। তিনি বাংলার প্রতিটি গ্রামে গ্রামে এই ঋণ সালিসি বোর্ড বসালেন। মানে একদম লোকাল লেভেলে। হ্যাঁ,
এর ফলে কৃষকদের আর শহরে গিয়ে উকিল ধরে মামলা করতে হতো না। গ্রামের শিক্ষিত মানুষ, পঞ্চায়েত আর সরকারি প্রতিনিধিদের নিয়ে গঠিত এই বোর্ড সরাসরি মহাজন আর কৃষকের মাঝখানে বসে কাজ করত। ওহ, এটা তো খুব চমৎকার একটা আইডিয়া। তারা আইনি ক্ষমতা বলে ঋণের পরিমাণ কমিয়ে আনত, অনেক ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ পুরোপুরি বাতিল করে দিত। কোটি কোটি টাকার এই বংশপরম্পরায় চলে আসা ঋণের ফাঁদ থেকে বাংলার কৃষক মুক্তি পেয়েছিল এই একটা মাত্র কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে। এরপর ১৯৩৯ সালের প্রজাস্বত্ব আইন করে কৃষকদের জমির ওপর অধিকার আরও পাকাপোক্ত করেন। শুধু অর্থনীতি তো নয়, শিক্ষাক্ষেত্রেও তার উদ্যোগগুলো ছিল অভাবনীয়। প্রাথমিক শিক্ষাকে তিনি অবৈতনিক এবং বাধ্যতামূলক করার উদ্যোগ নেন। হ্যাঁ, শিক্ষার প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকায় একটি কৃষি কলেজ স্থাপনের পেছনেও তার জোরালো ভূমিকা ছিল, যদিও সে সময় কলকাতা কেন্দ্রিক অনেক প্রভাবশালী বুদ্ধিজীবী এর চরম বিরোধিতা করেছিলেন। তারা হয়তো চাইতেন না পূর্ববাংলার প্রান্তিক জনপদের মানুষ উচ্চশিক্ষার আলো পাক। এর পাশাপাশি প্রশাসনেও কিন্তু তিনি বড় ধরনের পরিবর্তন এনেছিলেন, যা তৎকালীন সমাজ ব্যবস্থায় ব্যাপক আলোড়ন ফেলেছিল। ওই কোটা ব্যবস্থার কথা বলছেন? হ্যাঁ, সরকারি চাকরিতে মুসলমানদের জন্য ৬০% এবং পুলিশে ৫০% কোটা নির্ধারণ করেছিলেন তিনি। আর ঠিক এখানেই একটা বড় খটকা লাগে, মানে এই কোটা ব্যবস্থার বিষয়টা আমাদের একটু সাবধানে আলোচনা করতে হবে। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এই যে সোর্সে থাকা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বা বিতর্কিত বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো পক্ষ নিচ্ছি না। আমরা কেবল ঐতিহাসিক দলিলগুলো কিভাবে এই নীতিগুলোকে ব্যাখ্যা করেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। একদমই তাই। তো সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই যে ধর্মীয় ভিত্তিতে কোটা নির্ধারণ করা, এটা কি তখনকার প্রেক্ষাপটে সমাজে এক ধরনের বিভাজন বা সাম্প্রদায়িকতা তৈরি করেনি? এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। তবে ঐতিহাসিক দলিল এবং সোর্সগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, তৎকালীন প্রেক্ষাপটে এটাকে সাম্প্রদায়িকতা হিসেবে নয়, বরং প্রপোর্শনাল জাস্টিস বা আনুপাতিক ন্যায় বিচার হিসেবে দেখা হতো। মানে জনসংখ্যার অনুপাত অনুযায়ী? হ্যাঁ, ১৯৩১ সালের সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী তৎকালীন বাংলায় মোট জনসংখ্যার প্রায় ৬০% ছিল মুসলমান। কিন্তু সরকারি প্রশাসনে বা চাকরিতে তাদের উপস্থিতি ঠিক কতটা ছিল? প্রশাসনে তাদের উপস্থিতি ছিল ১০%-এরও কম। বাপরে, এ তো বিশাল একটা বৈষম্য। হ্যাঁ, আর এই বিশাল কাঠামোগত বৈষম্য তো আর একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিনের উপনিবেশিক নীতি এবং বঞ্চনার ফলে এই শূন্যস্থান তৈরি হয়েছিল। ফজলুল হক নিজেই তার বাজেট বক্তৃতায় অত্যন্ত স্পষ্টভাবে এই ব্যবধানের কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন, ব্যাকওয়ার্ডনেস অফ মুসলিম পেজেন্ট ইজ নট অফ দেয়ার ওন মেকিং, অর্থাৎ মুসলিম কৃষকদের এই পশ্চাৎপদতা তাদের নিজেদের সৃষ্টি নয়, এটি এমন এক ব্যবস্থার ফল যা তাদের পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছিল। বুঝতে পারছি, কাঠামোগতভাবে পিছিয়ে পড়া একটি সম্প্রদায় যখন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সব জায়গা থেকে ছিটকে পড়ে, তখন তাদের জোর করে টেনে তোলার জন্য হয়তো এরকম কঠোর একটা কোটা ব্যবস্থার প্রয়োজন ছিল। হ্যাঁ, তিনি আসলে শুধু ব্যক্তি পর্যায়ে নয়, বরং পুরো সিস্টেম বা কাঠামোর খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করেছিলেন। ১৯৩৮ সালে ভারতবর্ষের ইতিহাসে তিনি প্রথম বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিলেন। হ্যাঁ, এটা ছিল যুগান্তকারী একটা প্রস্তাব। তিনি ব্রিটিশদের চোখে চোখ রেখে বলেছিলেন, আপনাদের দেশে যদি বিচার বিভাগ স্বাধীন হতে পারে, তাহলে ভারতবর্ষে কেন নয়? এই যে আপোষহীন মনোভাব, কোনো পরোয়া না করে নিজের নীতিতে অটল থাকা, এটাই আবার শেষ পর্যন্ত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি খুব দ্রুতই শুধু স্থানীয় নবাব বা জমিদারদের নয়, বরং আন্তর্জাতিক পরাশক্তিরও টার্গেটে পরিণত হয়েছিলেন। তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়টা বিশ্লেষণ করলে আমরা অত্যন্ত জটিল এক সমীকরণ দেখতে পাই। ১৯৪১ সালে তিনি যখন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে শ্যামা হক মন্ত্রিসভা গঠন করেন, তখন তিনি তরুণ মুসলমানদের সমর্থন হারাতে শুরু করেন। এটা তার জনপ্রিয়তায় বড় একটা ধাক্কা ছিল। মুসলিম লীগ এই জোটকে চরম বেইমানি হিসেবে প্রচার করে। কিন্তু আমার প্রশ্ন হল, যে মানুষটা সারা জীবন কৃষকদের অধিকার আর মুসলিম লীগের হয়ে লড়াই করলেন, তিনি হঠাৎ করে চরম ডানপন্থী হিন্দু মহাসভার সাথে হাত মেলাবেন কেন? এটা ছিল চরম রাজনৈতিক বাস্তবতার একটা নিদর্শন।
সেই সময় মুসলিম লীগকে ক্ষমতার বাইরে রাখা এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে এই অকল্পনীয় জোট গঠন করতে হয়েছিল। কিন্তু সাধারণ মানুষ তো এই বিষয়টা ভালোভাবে নেয়নি। না, নেয়নি। আর এর মূল্য তাকে চোকাতে হয় ১৯৪৬ সালের নির্বাচনে। সাধারণ মানুষের কাছে তার এই জোটবদ্ধ হওয়ার সমীকরণটা পরিষ্কার ছিল না। আর সেই কারণেই তো ১৯৪৬ সালের নির্বাচনে তার চরম ভরাডুবি হয়। তার দল সেই নির্বাচনে মাত্র ৩টি আসন পেয়েছিল। হ্যাঁ, ভরাডুবি হয়েছিল ঠিকই, কিন্তু রাজনীতি থেকে তো তিনি চিরতরে হারিয়ে যাননি। রাইট, সেই বিখ্যাত কামব্যাক। ১৯৫৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর সাথে মিলে তিনি যুক্তফ্রন্ট গঠন করেন। সেই নির্বাচনে এক অবিস্মরণীয় প্রত্যাবর্তন ঘটিয়ে তিনি আবারও বিপুল ভোটে জয়ী হয়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই নির্বাচিত সরকার টিকেছিল মাত্র ৫৬ দিন। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ যুক্তফ্রন্ট সরকারের এই পতনের কারণটা যতটা না অভ্যন্তরীণ কোন দল ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল আন্তর্জাতিক ভূরাজনীতি এবং গভীর ষড়যন্ত্র। আবারও আমাদের শ্রোতাদের মনে করিয়ে দিই, এখানে আমরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কোনো রায় দিচ্ছি না বা কোনো বিশেষ তত্ত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি না। আমরা কেবল সোর্সে থাকা ডিক্লাসিফাইড তথ্যগুলো তুলে ধরছি। এই ষড়যন্ত্রের শিকড় ছড়িয়েছিল অনেক গভীরে। বৃহত্তর বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে তাকালে আমরা দেখি সময়টা ছিল ৫০-এর দশক। বিশ্বজুড়ে তখন চলছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। যুক্তফ্রন্টের ভেতরে মওলানা ভাসানী এবং বামপন্থীদের একটি শক্তিশালী অবস্থান ছিল। পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের গভীর আশঙ্কা ছিল যে পূর্ব বাংলায় হয়তো কমিউনিজম শক্তিশালী হয়ে উঠবে। আর শুধুমাত্র সেই স্নায়ুযুদ্ধের ভয় থেকেই কি তারা সদ্য নির্বাচিত এত বড় একটা জনপ্রিয় সরকারকে ফেলে দেওয়ার পরিকল্পনা করে? গবেষকরা দাবি করেন যে সিআইএ এবং পাকিস্তানি সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র মিলে এই সরকার ভাঙার এক সুগভীর ছক কষেছিল। তারা কোনোভাবেই পূর্ব বাংলায় এমন একটা স্বায়ত্তশাসনকামী এবং বাম ঘেঁষা সরকারকে মেনে নিতে রাজি ছিল না, যারা পরবর্তীতে পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। এবং সেই ষড়যন্ত্রেরই এক অত্যন্ত ট্র্যাজিক এবং রক্তক্ষয়ী পরিণতি ছিল আদমজীর দাঙ্গা, যেখানে বাঙালি এবং অবাঙালি শ্রমিকদের মধ্যে পরিকল্পিতভাবে ভয়াবহ সংঘাত লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এ দাঙ্গাটা ছিল একটা নিখুঁত অজুহাত। এ দাঙ্গার অজুহাত দেখিয়েই তো কেন্দ্রীয় সরকার মাত্র ৫৬ দিনের মাথায় ফজলুল হকের নির্বাচিত মন্ত্রিসভা বরখাস্ত করে এবং তাকে গৃহবন্দী করে। একজন মানুষের জীবনে এত উত্থান পতন, এত আলো আঁধারির খেলা সত্যিই বিরল। যিনি সারা জীবন বাংলার সাধারণ মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করেছেন, শেষ বেলায় এসে তাকে বারবার দেশি এবং বিদেশি নানা ষড়যন্ত্রের কাছে হার মানতে হয়েছে। আমরা যে ফজলুল হককে আবিষ্কার করলাম, তাকে হয়তো কোনো নির্দিষ্ট জ্যামিতিক ছকে বাঁধা সম্ভব নয়। না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। বিখ্যাত রসায়নবিদ ও চিন্তাবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা বিখ্যাত উক্তি এই প্রসঙ্গে বারবার মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি। সেই সঙ্গে ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি মুসলমান। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই। তিনি সত্যিই ছিলেন এই দুই পরিচয়ের এক অনন্য এবং জীবন্ত সমন্বয়। অথচ ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। স্বাধীন বাংলাদেশে ঢাকার মাটিতে এই মহান নেতাকে চিরনিদ্রায় শায়িত হতে হয়েছে তার জীবনের দুই প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঠিক পাশেই। সত্যি এক অদ্ভুত সমাপতন। এই পুরো ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে একটা গভীর প্রশ্ন কিন্তু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? শেরে বাংলা একে ফজলুল হক সারা জীবন বাংলার কৃষকদের অধিকার নিয়ে লড়াই করেছেন। জমিদারতন্ত্রের ভিত কাঁপিয়ে দিয়ে সাধারণ মানুষকে ঋণের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু তিনি কি এমন কোনো সুশৃঙ্খল রাজনৈতিক দল বা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করে যেতে পেরেছিলেন, যা তার অবর্তমানেও কৃষকদের সেই অধিকার শক্ত হাতে ধরে রাখতে পারে? শ্রোতাদের জন্য এই বিষয়টা একটু চিন্তার খোরাক হতে পারে। মানে তার অতিমাত্রায় ব্যক্তিগত ক্যারিশমা এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাবে কি পরবর্তীতে আমাদের এই অঞ্চলে নতুন ধরনের রাজনৈতিক শোষকদের উত্থানের পথ প্রশস্ত করে দিয়েছিল? জহর সরকারের একটা কথা দিয়ে আজকের আলোচনা শেষ করা যায়।
ইতিহাস তাকে ভুলে গেলেও তার কাজগুলোই নানা স্তরে ইতিহাসকে পরিচালিত করেছিল। আজকের এই দ্রুত সারসংক্ষেপে আমরা বাংলার বাঘ একে ফজলুল হকের রাজনৈতিক জীবনের বেশ কিছু রোমাঞ্চকর আর অজানা অধ্যায়ের দিকে তাকাব। তিনি আসলে শুধু একজন নেতাই ছিলেন না, জানেন, তিনি আক্ষরিক অর্থেই রাজনীতিকে ধনী জমিদারদের ড্রয়িং রুম থেকে টেনে বের করে একেবারে সাধারণ কৃষক আর মেহনতি মানুষের কাছে নিয়ে এসেছিলেন। তো প্রথমত তার রাজনৈতিক অবস্থানটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। একটু ভাবুন তো, তিনি উপমহাদেশের একমাত্র নেতা যিনি একই সাথে দুটি চির প্রতিদ্বন্দ্বী দল মানে কংগ্রেস এবং মুসলিম লীগের শীর্ষ পদে ছিলেন। একজন মানুষ কিভাবে একই সাথে দুই বিরোধী দলের ক্যাপ্টেন হলেন, তাই না? এর সোজা উত্তর হল তার আকাশচুম্বী জনপ্রিয়তা। সাধারণ কৃষকদের কাছে তিনি এতই প্রিয় ছিলেন যে তাকে ছাড়া এই অভিজাত দলগুলোর আসলে কোনো উপায় ছিল না। দ্বিতীয়ত, রাজনীতিকে তিনি সাধারণ মানুষের সত্যিকারের হাতিয়ার বানিয়েছিলেন। তখন রাজনীতি ছিল মূলত ধনী জমিদারদের একটা শখ, কিন্তু ফজলুল হক এসে ঋণ সালিসি বোর্ড নামে চমৎকার একটা আইনি ব্যবস্থা তৈরি করলেন, যা হাজার হাজার গরিব কৃষককে মহাজনদের ঋণের ফাঁদ থেকে চিরতরে মুক্ত করে দিল। সাথে প্রাথমিক শিক্ষাকেও করে দিলেন একদম ফ্রি। কৃষকদের জীবন বাঁচানোর কারণেই তিনি হয়ে ওঠেন এক অবিসংবাদিত নেতা। আর অবশেষে এই জনপ্রিয়তাই তাকে ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে নিয়ে যায়। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, যা মূলত পাকিস্তান নামে নতুন রাষ্ট্র তৈরির পথ খুলে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, তিনি নিজে কিন্তু কখনোই বাংলা ভাগের পক্ষে ছিলেন না। পরবর্তীতে সাধারণ মানুষের বিপুল ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হলেও তার এই স্বাধীনচেতা স্বভাবের জন্যই নতুন রাষ্ট্রের নেতারাই ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী করে রাখে। শেষ বয়সে ক্ষমতা তাকে দূরে ঠেলে দিলেও সাধারণ মানুষের জন্য নেওয়া তার ওই সাহসী সিদ্ধান্তগুলোই কিন্তু এই উপমহাদেশের ভাগ্যকে চিরতরের জন্য বদলে দিয়েছিল।